বাকি যে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দলের প্রধান নেতৃত্ব বাংলাদেশেই ছিল, শুধুমাত্র বিএনপির রাজনৈতিক দল হিসেবে তাদের প্রধান নেতৃত্ব বাংলাদেশে ছিল না, লন্ডনে বসে বাংলাদেশের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এবং আরেকজন উনারাই উনাদের জায়গা থেকে বলছেন যে তিনি গুম হয়েছিলেন, আবার উনারাই বলছেন যে তিনি গণ অভ্যুত্থানে তিনি টাকা সাপ্লাই করেছেন, গণ অভ্যুত্থানে তিনি হচ্ছে তার জায়গা থেকে আন্দোলনের পরিকল্পনা করেছেন, ইসলামী দলগুলোর সাথে লিয়াজু করেছেন। একটা লোক গুম হয়ে থেকে এগুলো কিভাবে করে এটা আমাদের জানার বিষয়। শেষ করি ভাই, আমরা আমাদের জায়গা থেকে যখন মানে ধরেন ওই ডিজিএফআই এর কাছে ছিলাম, ডিবি অফিসে ছিলাম, আমরা কোনটা করতে পেরেছিলাম যেগুলো তারা তাদের জায়গা থেকে বলছেন। তিনি তার জায়গা থেকে এই পর্যন্ত আমি বললাম বিগত 1.5 বছরে মানে সবচেয়ে বেশি আজকে দাঁড়িয়েও তিনি যে মিথ্যাচারগুলো করলেন তার জায়গা থেকে বিন্দুমাত্র প্রমাণ ছাড়া একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যেকটা কথার দায়িত্ব নেওয়ার মতো তার ওই অ্যাবিলিটি থাকা উচিত। আমি তাকে তার জায়গা থেকে বলছি, আসিফ মাহমুদের যেটা বললেন যে আমাদের দুইজনকে নাকি আর্মিতে গাড়িতে উঠানো হয়েছিল, আর্মি যদি ধরেন সাপোজ গাড়িতে উঠায় আর আপনি যদি তারপরও আর্মির সাথে তর্ক করে নেমে যান, আর্মি ওই দিন যদি তাকে বলতো গাড়িতে উঠে রেখে যেতে হবে সেও যেত। তারপরও আসিফ মাহমুদ এটা সংশোধন করেছে, কারণ আমাদের সাথে কথা বলে উনি ওই বইটা ক্রস চেক করা উচিত ছিল তার জায়গা থেকে যে আসলে আমাদের সাথে এটা হয়েছে আসিফ মাহমুদের। আমি আমার সাথে এটা কখনো হয় না, কিংবা হাসনাতকে ধরে নিয়েছিল এখানে ধরেন কারণ বাজারে গাড়িতে তুলেছে, এরপরে হাসনাত কমিউনিকেট করতে পারে নাই, সে হচ্ছে যখন কমিউনিকেট করতে পারলো ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সে নেমে গিয়েছে। তাহলে এইটাকে আপনি কিভাবে দেখাইতে চান, কোন চরিত্রে আপনি দেখাইতে চান আপনার জায়গা থেকে এটা বুঝার বিষয়। দেখেন তিনি বললেন ডিবি অফিসে জুস খাইতেছিল, মানে একটা মানুষের মেন্টালিটি কোন লেভেলের যেতে পারে। তিনি বলতেছে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে আন্দোলন করেছিলাম। একটা লোকের চিন্তা ভাবনা কতটা বুলশিট হইতে পারে, রাবিশ হইতে পারে, এটা হচ্ছে তার প্রমাণ। এই আন্দোলনে জুলাইয়ের 1 তারিখ থেকে 4 তারিখে প্রথম যে ছেলেটাকে হল থেকে বের করে দেওয়ার জন্য ছাত্রলীগের হাইকমান্ড নির্দেশ দেয়, ওই ছেলেটার নাম হচ্ছে সার্জিস আলম। যেই ছেলেটাকে প্রথম ডিবি এবং ডিজিএফআই তুলে নিয়ে যায় 17-18 জুলাই সন্ধ্যাবেলায়, এবং যাদেরকে ওই সেফ হাউসে নিয়ে 24 ঘন্টা ধরে টর্চার করার পরে বাধ্য করে টেনে হিস্ট্রে ওই ডিবির যে চিফ ছিল তিনি নিজে আরেকটা জায়গায় নিয়ে যান মন্ত্রীদের সাথে কথা বলার জন্য, হাজার হাজার বার টর্চার করে যেখানে বাধ্য করার চেষ্টা করা হয়, সেখান থেকে যখন আমরা আমাদের জায়গা থেকে তারপরও মেরুদণ্ড সোজা করে বলেছিলাম যে আমরা কর্মসূচি প্রত্যাহার করি নাই, কর্মসূচি যেটা ছিল সেটা চলমান থাকবে, উনি ওনার জায়গা থেকে এই কথা বলে। কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলন গেল এক দফার আন্দোলনের দিকে, এক দফা আন্দোলনে ওই যখন ওইখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে খুনি হাসিনার পতনের বিদায় ঘন্টার ঘোষণা আমাদের মুখ থেকে যায়, তখন উনি বলে আমরা নাকি এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। একটা মানুষ কতটা তার জায়গা থেকে ন্যূনতম বিবেকবোধ হারিয়ে ফেললে এই কথা বলে, যারা এই জুলাই অভ্যুত্থানের ওই রাজাকার রাজাকার স্লোগানে বলেন, ওই আওয়ামী লীগের কাছে পিটানি খাওয়ার ক্ষেত্রে বলেন, ডিবির জুলুম বলেন, ডিজিএফআই এর অত্যাচার বলেন, প্রত্যেকটা মানসিক অত্যাচারের সবার সামনে যে কয়েকটা লোক ছিল তাদের মধ্যে যে 2টা লোক ছিল ওই লোকটাকে সে বলে আওয়ামী লীগের এজেন্ট। এই তাহলে কত বড় মানসিক বিকৃতি একটা মানুষের তার জায়গা থেকে ঘটতে পারে। তিনি তার জায়গা থেকে বলতেছেন আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিছি। এই একটা যদি দেখাইতে পারে যে আমাদেরকে যেদিন ডিজিএফআই বাধ্য করে নিয়ে যায়, টেনে হিস্ট্রে নিয়ে যায় আমাদেরকে, সেদিন আমরা এটা বলছি কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। এটা যদি উনি বলতে পারে আমাদের জায়গা থেকে, তারপরে উনার যে কথার ন্যূনতম ভ্যালু আছে ওইটা তখন প্রমাণ হবে। উনি ওনার জায়গা থেকে প্রমাণ করতে হবে যে আমরা কিভাবে এই অভ্যুত্থানে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। উনি উনার জায়গা থেকে এখন উনি হয়তো কারো এজেন্ট হিসেবে কথা বলতে পারে, আমি আওয়ামী লীগের কথা বলতেছি না, হয়তো বা বিএনপির কোনো মানুষ, কিন্তু উনি উনার সাথে যদি সবার তুলনা করে এই মানসিকতা থেকে উনার বের হয়ে আসতে হবে, কারণ আমরা ওনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চাই। উনি আমার সিনিয়র মানুষ, এটার জন্য উনার প্রতি রেসপেক্ট থাকবে। 18 কোটা সংস্কার আন্দোলনে উনার সামনে ছিল, এটার জন্য রেসপেক্ট থাকবে। আজকে উনি যে শব্দগুলো বললেন এই শব্দগুলো আমরা একবারও দায়িত্বশীল জায়গা থেকে উচ্চারণ করি না। এই পুরো 1.5 বছরে কেউ বলতে পারবে না, ইভেন আজকেও এই টকশোতে আমরা উচ্চারণ করি নাই, বিকাশ নূর কিংবা হচ্ছে রকেট রাশেদ এগুলো আমরা বলি নাই। উনি নিজে ওনার জায়গা থেকে উচ্চারণ করছেন, উনি ওনার জায়গা থেকে বলতেছে রয়ের এজেন্ট, শিলং, তারপর লন্ডন, উনি বলতেছে এগুলো কিন্তু আমরা একবার উচ্চারণ করি না। সোশ্যাল মিডিয়ায় কে কি বললো এই দায়িত্ব আপনি দল হিসেবে এনসিপির উপরে চাপিয়ে দিতে পারেন না, এই দায়িত্ব আপনি নাহিদ ইসলাম সার্জিস আলমের উপরে চাপিয়ে দিতে পারেন না। আমরা এই ধরনের কথাবার্তা আমরা বলতে চাই না, আমরা বলবো আমরা আমাদের জায়গা থেকে ভাই প্লিজ আবার কথার মধ্যে কথা না, আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, সেটা হচ্ছে উনি ওনার জায়গা থেকে বললেন যে কখন ক্রেডিট দিয়েছেন। ভাই কখন বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থান শুধু এনসিপি করছে? কখন বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের সামনে সাইতে শুধু এই কয়েকটা লোক ছিল, এই কয়েকটা নেতৃত্ব দিয়ে শুরু থেকে শেষ করছে? জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান হিসেবে সংসদে দাঁড়িয়ে যেদিন কথা বলেন, তার পূর্বেকার দলের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের পর্যন্ত নাম মেনশন করেছিলেন। প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্র সংগঠন 71, 47 থেকে 71, 71 থেকে 24 প্রত্যেকটা মানুষকে ওইখানে নাহিদ ইসলাম তিনি তার জায়গা থেকে ওই ক্রেডিটটা দিয়েছিলেন।
ইভেন ওই আবরার ফাহাদ থেকে শুরু করে ওই ফেলানি পর্যন্ত প্রত্যেকটা মানুষকে তিনি তার স্বীকৃতিটা দিয়েছেন। ওই দিন নাহিদ ইসলাম যেভাবে বাংলাদেশের ইতিহাসকে প্রেক্ষাপটকে ধারণ করেছিলেন, অন্য কোন নেতা, আমি আমার জায়গা থেকে অন্য কোনো দলের নেতা হোক, বিএনপির হোক, জামায়াতের হোক, কেউ এটা ধারণ করতে পারে নাই। তাহলে আপনি এই কথা বলে নিজে মানুষের কাছে সিম্প্যাথি পাওয়ার ওই চিন্তাটা করেন না। এনসিপি কখনো এটা বলে না। এনসিপি বলে সবার অংশগ্রহণে এই অভ্যুত্থানটা সফল হয়েছে এবং এটা সার্বভৌম ছিল। বরং আমরা আমাদের জায়গা থেকে বর্তমান জিনিসটা নিয়ে কথা বলতে চাই। জুলাইয়ের ক্রেডিট নিয়েও আমাদের সমস্যা নেই, কামড়া কামড়ি তো আমরা যাইতে চাই না। আমাদের সমস্যা যে জায়গায় বর্তমান, এখানে কথা বলি। কারণ বিএনপি আসলেই কেন জানি আমাদের আলোচনাগুলো পিছনের দিকে চলে যায়। তারা তাদের জায়গা থেকে একটা কথা বলে যে টেক ব্যাক বাংলাদেশ, এরকম জনাব তারেক রহমান নিজে বলছিলেন, কিন্তু আলোচনাটাও পিছনে চলে যায়। আলোচনা পিছনে যাবে কেন? আলোচনা আজকে থেকে সামনে যাইতে হবে, আলোচনা এখানে যাইতে হবে। কেন প্রত্যেকদিন বিএনপির নেতাকর্মীদের নির্দেশনায়, ছত্রছায়ার প্রোটেকশনে কারওয়ান বাজারে 1 কোটি টাকা প্রত্যেকদিন চাঁদাবাজি হয়? আমাদেরকে এইটার উত্তর দিতে হবে বিএনপিকে। কেন ইরানের সাথে তারা তাদের জায়গা থেকে ভারসাম্যপূর্ণ একটা পররাষ্ট্র নীতি বজায় রাখতে পারলো না? কেন হরমুজ প্রণালীতে জাহাজগুলো বাংলাদেশের আটকে গেল? আমাদেরকে এইটা তাদের জায়গা থেকে বলতে হবে যে কেন এই বাংলাদেশের আমরা যারা আছি, ইভেন এই যে জোট শরিকরা, তাদের সাথে কেন বিএনপি প্রতারণা করলো? এই উত্তর দিতে হবে। ভাই তো গণ অধিকার পরিষদে ছিলেন, গতদিন নূর ভাইয়ের অধিকার নিয়ে কথা বলেছেন। এই বিএনপি তার জায়গা থেকে বলেছিল না জাতীয় সরকার করবে? জনাব তারেক রহমান অন্তত 100 দিন বলেছে বিগত 1.5 বছরে তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার করবে। সবাইকে লাগবে না, বিরোধী দল লাগবে না, নিজের দলে বিএনপির পরে সবচেয়ে বড় দল তুলনামূলকভাবে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকারের পরিষদের যে প্রধান নেতা, তাকে তো একটা মন্ত্রিত্ব দিতে পারে নাই। তাহলে যে বিএনপি 25 জন মন্ত্রীর মধ্যে একটা মন্ত্রী তার জোট শরিকদের দিতে পারে নাই, সেই বিএনপি তো তাদের সাথে প্রতারণা করেছে। সেই বিএনপি তো তাদের ভাই প্রতিমন্ত্রীকে 25 জনের যদি একটা আমাদের সময় একেবারে শেষ, 25 জনের যদি একটা মন্ত্রণালয় দেওয়ার মতো তাদের উদারতা না থাকে, তাহলে তাদের উপর কেন বিশ্বাস করব? ভাই যে একটা কথা বললেন, এটাই শুধু বলি আর কি। তিনি বললেন যে কি এমন ঘটলো যে আমরা আমাদের জায়গা থেকে বিএনপির সাথে এই জোটটা না করে জামাতের সাথে জোটটা করতে গেলাম। আমরা আমাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষাটাকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের জায়গা থেকে বিএনপির আচরণগুলো দেখে আমাদের সন্দেহের তৈরি হয়েছে। যখন জুলাই সনদে তারা তাদের জায়গা থেকে ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে তারা নোট অফ ডিসেন্ট যেগুলো তারা চেয়েছিল, তখন তাদের উপরে আমাদের সন্দেহ হয়। যখন তারা তাদের জায়গা থেকে দেখি অভ্যুত্থানের পরে গণভোটকে অবৈধ বলে, তখন আমাদের জায়গা থেকে তাদের প্রতি এখনো সন্দেহ তৈরি হয়। যখন দেখি তারা প্রশাসক দিচ্ছে, বিসিবিকে বাপের দোয়া কমিটি বানাচ্ছে, গভর্নরে তারা তাদের জায়গা থেকে দলীয় নেতাকর্মী বসাচ্ছে, তখন আমাদের সন্দেহ তৈরি হয়। এবং আপনি দেখেন সবচেয়ে দুঃখজনক বিষয়, একটু শেষ করে আমাদের সময় একেবারে শেষ। তো আচ্ছা, সর্বশেষ শুধু একটা কথাই বলি। ভাই যেটা বললেন, আমরা যারা রাজনীতি করি, বাংলাদেশে আমলাতন্ত্র কিভাবে চলে, কিভাবে ডিসির ফিট লিস্ট তৈরি হয়, এসএসবি বোর্ডে কারা কারা থাকে, এগুলোর মধ্য দিয়ে কিভাবে কোন ব্যাচের কারা কারা ডিসি হয়, এই নিয়ে উনার একটু পড়াশোনা করা উচিত। কারণ বাইরে থেকে উনি তো বিএনপির এখন ক্ষমতাসীন দলের নেতা, উনি বলি কিংবা অন্যান্য বড় বড় অনেক যে মন্ত্রী আছে তারাও বলি, কারোরই ওই জায়গায় ওই সাধ্য বা সুযোগটুকু এত সহজে নাই। যদি ওই জায়গাটা ঠিক থাকে, 4 মিনিট সময় আছে, 2 মিনিট বা 3 মিনিট করে, 3 মিনিট বা অথবা 1 মিনিট করে দিতে চাই। সেটাই হচ্ছে যে এনসিপি কি কখনো বলেছে যে জুলাই অভ্যুত্থান শুধু তাদের? দেখেন আপনি আর আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা যে সার্জিস হাসনাত আওয়ামী লীগের এজেন্ট? আচ্ছা শোনেন, সে কিন্তু আমাকে বিএনপি এজেন্ট বলে শুরু করেছিল। আমি কিন্তু ওই সময়ই এটাকে কাউন্টার দিয়েছি না বলার জন্য। তার শুরুটা দেখেন, তার শুরুটা ছিল আমাকে নিয়ে। তাকে আপনি যে প্রশ্ন করলেন সেটা নিয়ে না, তো আমাকে নিয়ে যখন আপনি বলবেন, আপনাকে নিয়ে আমি বলবো না? খুব স্বাভাবিক, আমি তো চুপ করে এটা শুনতে পারি না। তিনি দেখেন, আমি কিন্তু যে সমালোচনাগুলো করেছি এটা রাজনৈতিক ভাষায়, তিনি কিন্তু গালি এখানে উচ্চারণ করেছেন। অর্থাৎ গালিকে এমন একটা সৌন্দর্যের পর্যায়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেউ যখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাই ভাষায় গালি দিচ্ছে, বরং তাদেরও দরকার ছিল আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলা বা সমালোচনা করা, বা ওর আইনের আওতায় যাতে আনে এই জন্য কথা বলা। কিন্তু যখন এই ধরনের ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তখন আপনি তার পক্ষে অবস্থান নিচ্ছেন। তাহলে আপনি কি চান? এই যে এখানে আপনি যে শব্দগুলো উচ্চারণ করলেন, এটা তো আপনি অন্য ভাষায় সমালোচনা করেন, কিন্তু আপনি গালি দিয়ে তো সেখানে সমালোচনা করলেন। এটা তো আসলে কোনো বাক স্বাধীনতার পর্যায়ে পড়ে না। জুলাই সনদ নিয়ে তারা যে কথাগুলো বলছে, দেখেন ঐক্যমত কমিশনে আমি তো ছিলাম, সেখানে বিএনপি ওই সময় যে কথা বলেছিল এখনো একই কথা বলছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সর্বশেষ বললেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ আমরা বাস্তবায়ন করতে চাই। কোনটা সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ? 9 মাসের আলোচনা হয়েছে। একটা দল হিসেবে আমার ভিন্নমত থাকতে পারে না? বিএনপি কি জামাত নাকি যে জামাত যা বলবে তাই শুনবে? নাকি আপনার জামাত বিএনপি যে বিএনপি যা বলবে জামাত সব শুনবে? স্বাভাবিকভাবে ভিন্নমত থাকবে। এই জন্য মনে করেন যে সংস্কার প্রস্তাবনার 100টা প্রস্তাবনা ছিল। বিএনপি দল হিসেবে যেহেতু মধ্যপন্থী দল আর জামাত ইসলাম তারা ইসলামিক দল, বিএনপি মোটামুটি 80% সেই সংস্কার প্রস্তাবনায় ঐক্যমতে এসেছে। দেখেন বিএনপির সাথে সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো এনসিপি এবং জামাতের চাপে। কিভাবে? আপনি 4টা প্রশ্ন দিলেন আর উত্তর কয়টা? একটা। আপনি 4টা প্রশ্নের 4টা উত্তর দেওয়ার সুযোগ দিতেন, এই প্রতারণা আপনি কেন করলেন? ওই সময় দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলছিল আর সাজিদ আলমরা আমরা 5 বছর এই সরকারকে ক্ষমতায় দেখতে চাই, আর 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না, অনেক কথাবার্তা। বিএনপির ভুলটা হলো থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনছিল, আর বিএনপি ওই নির্বাচনটা আদায় করে নিয়েছে। জুলাই জাতীয় সনদ
যে জুলাই জাতীয় সনদ আপনি আমাকে দিয়ে স্বাক্ষর করালেন সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। এরপরে আপনি পরবর্তীতে যে বিশেষ সাংবিধানিক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ আপনি জারি করলেন, তাই না? তো সেখানে আপনি কেন নোট অফ ডিসেন্টটা বাতিল করে দিলেন? তো আপনি আমাকে বলতেন, ওই সময় বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার একবারও বলেছে যে এইভাবে নোট অফ ডিসেন্ট থাকবে না, বলেছে কোথাও? তাহলে যদি না থাকে, ভিন্ন মত যদি আমাকে না দিতে দেন, 9 মাসের আলোচনা আপনি কেন করলেন? বিএনপি জনগণের সাথে প্রতারণা করে নাই, বরং অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। আর এখন 11 সর্বশেষ, এখন 11 দল তারা বিএনপি সম্পর্কে মিথ্যাচার করে জনগণের সাথে প্রতারণা করছে। আজকে ঐক্যমত কমিশনে যে আলোচনা হয়েছিল আপনি সেটা বলেন, সেই আলোচনা আপনি না বলে আজকে ভিন্ন কথা মিথ্যাচার কেন করছেন? এক মিনিট, এটা জিনিস কি, ঐক্যমত্য কমিশন যে আলোচনাগুলো হয়েছিল এবং যে বিষয়গুলোর উপরে জুলাই সনদ হয়েছিল, এটা কোনো দলীয় সনদ না, এটা বিএনপির 31 দফা না, এটা বাংলাদেশের সনদ, মানুষের সনদ, জুলাইয়ের সনদ। এই জন্য কোনো একটা দল কোথায় নোট অফ ডিসেন্ট দিল, কোনটা চাইলো না, এটার উপরে একটা দেশের সনদ নির্ধারণ হইতে পারে না। এটা সবার মতামতের ভিত্তিতে হয়েছে। তাদের যেটা নোট অফ ডিসেন্ট আলাদা, তার একটা অপিনিয়ন, এখনো তারা বাস্তবায়ন করবে কিনা আমরা বুঝতেছি না। আমরা চাই করবে, কিন্তু তাদের হাবভাব দেখে মনে হচ্ছে তারা করবে না। আমরা চাই তারা তাদের জায়গা থেকে গণভোটের যে রায়টা, এটা যেহেতু মানুষ দিয়েছে, তারা এটা বাস্তবায়ন করুক। এবং আমরা চাই তারা তাদের জায়গা থেকে যে 31 দফাটা দিয়েছিল, দয়া করে মিথ্যাচার না করে, মানুষের সাথে প্রতারণা না করে ওইটা বাস্তবায়ন করুক। কারণ সেখানে সংস্কার শব্দ আছে, দুদকের সংস্কার আছে, সেখানে মানবাধিকারের সংস্কার কমিশন আছে, এই প্রত্যেকটা আছে। আর আরেকটা জিনিস বলি,